সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন রকম উস্কানি দেওয়া হচ্ছে, আপনারা দয়া করে এ পথে যাবেন না। এরও অনেক আগেই রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করা হয়েছিল তারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, অথচ জুলাই অভ্যুত্থানের অভিন্ন লক্ষ্য ছিল সংস্কার ও নির্বাচন। এই মুহূর্তে বিভিন্ন পক্ষের এমন কাদা ছোড়াছুড়ি অভ্যুত্থানের লক্ষ্য অর্জনে কি প্রভাব ফেলতে পারে? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় রাজনীতিতে অসুস্থ প্রতিযোগিতা, আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নীলোফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি, এবং রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। দর্শক, শিরোনাম শুনছিলেন, আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি রাজনীতিতে অসুস্থ প্রতিযোগিতা। মনিয়াপা, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকটা আক্ষেপের সুর নিয়ে এই কথাগুলো বলেছেন যে ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এবং সেটি চলছে। আপনার কাছে আমার একটু প্রশ্ন, যে ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ প্রতিযোগিতাটা আসলে করছে কারা? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, উনি প্রকৃত পক্ষেই উনি একদম এই কথাটা আরও আগে বললে আরও ভালো হতো। প্রকৃত পক্ষে উনি সত্যি কথা বলেছেন যে এই যে অসুস্থ প্রতিযোগিতা যাদের শুরু হয়েছে, এমন তো কথা ছিল না। কথা ছিল কোটা বিরোধী আন্দোলন, কথা ছিল আমাদের সন্তানরা চাকরি করবে, চাকরির জন্য একটা সুন্দর প্রশস্ত নিরপেক্ষ একটা জায়গা খুলে দেওয়া, কোনো কোটা থাকবে না। স্বাধীনতার 54 বছরের পরে কোটা থাকার কথা না। একটা আপনার প্রতিবন্ধী কোটা কিংবা কিছুটা নারী কোটা হলে বা উপজাতি কোটা, এগুলা এই দুই একটা ছাড়া কোনো কোটা থাকার কথা না। সেই জায়গায় তারা জুলাই বিপ্লব বলুক আর জুলাই অভ্যুত্থান বলুক, যেটাই বলুক, সেটাকে কেন্দ্র করে তারা এই যে অসুস্থভাবে সব কিছু দখলবাজির একটা, আমরা প্রচ্ছন্নভাবে দখলবাজি দেখছি। এটা কিন্তু সরকারি দখলবাজি, সরকারের মধ্যে থেকে সরকারিভাবে দখলবাজি হচ্ছে। এই জিনিসটা কিন্তু আপনার আগে মনে করতাম যে বোধহয় দুর্ভিক্ষণ যন্ত্র ছাড়া দেখা যাবে না, এখন শুধু খালি চোখে আমরাই দেখি না, রাস্তার লোকজনও দেখে, যারা সাধারণ পিপল, যারা কোনো কিছুতে যায় না, কোনো রাজনীতির কিছুতে যায় না, তারাও এটা দেখে। এই অসুস্থ প্রতিযোগিতার জন্য কি হয়েছে আপনি দেখেন, বাজার ব্যবস্থার কোনো সিস্টেম হয় নাই, সিন্ডিকেট কোনো ধরাছোঁয়ার একদম বাইরে, আকাশচুম্বী খাদ্যদ্রব্যের দাম, আইন শৃঙ্খলার কোনো উন্নতি হয় নাই, অবনতি থেকে অবনতিতর, আপনার আইনের অনুশাসন কোথাও কায়েম হয় নাই। ইভেন যাদের কথা বলছে যে দল নিষিদ্ধ করবে, দলটা যদি নিষিদ্ধ করে, নিষিদ্ধর আগে তাকে ধরপাকড় করতে হবে। আপনার এক কথায় আপনি নিষিদ্ধ করে দেওয়া মানে ওই যে 650 কাদের কাদের হাই প্রোফাইলে শুনেছিলাম যে অ্যারেস্ট হয়েছে, তারা কোনো একটা জায়গায় আছে, পরে দেখি একটাও নাই। এই একটা মাত্র কারণের জন্য কিন্তু অনেক রকম শাস্তি হতে পারে। আপনি এত বড় বড় অপরাধযোগ্য মানুষগুলাকে আপনি কোথায় পার করে দিলেন? আমরা এখন বিভিন্ন বিদেশে আমরা বিভিন্ন জায়গায় তাদের ছড়িয়ে ছিটিয়ে দেখতে পাচ্ছি। এটা তো রাষ্ট্রকে শুধু দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রকে শুধু দুর্নীতির জন্য উৎসাহই দেওয়া হয়নি, এখানে একদম বড় আপনার বুকের পাটা আরো 10 গুণ বড় করে আপনার অন্যায় করার জন্য তাদের সুবিধা দেওয়া হয়েছে। আজকে যে কথাটা আপনি বললেন এখন, যে নিক্সন চৌধুরী বা প্রধানমন্ত্রীর পরিবার, নিক্সন চৌধুরীর 3,500 কোটি টাকার দুর্নীতি খালি ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেছে। সেই মানুষটা কোথায় যদি বলি যে আমি জানতে চাই, শেখ পরিবারের একটা মানুষকে কি আপনারা ধরতে পেরেছে এই সরকার? একটা একদম পাতানো জ্ঞাতি গোষ্ঠী। শেখ মুজিবের তো নিজস্ব কেউ নাই, 2টা সন্তান আর 4টা নাতি ছাড়া, 5টা নাতি ছাড়া। সেইখানে আপনার এত মানুষগুলা এরা অ্যারেস্ট হলেও তো তাও মনকে শান্তি দেওয়া যায়, তো যে হ্যাঁ জ্ঞাতি গোষ্ঠী হলেও একটা হয়েছে, আমরা কাউকেই দেখি না। তা এই মানুষগুলা সঙ্গে আরও যে এই পাইক পিয়াদা, এত শুনেছি ওবায়দুল কাদের আপনার 3 মাস ছিল সরকারের ছত্রছায়া, কোথায় ছিল যদি বলি জানতে চাই, কি জবাব দিবে তারা? তার মানে কি এটা অসুস্থ প্রতিযোগিতা না? তাদেরকে জিয়ে রেখে তাদেরকে তাদের সহযোগিতা নিয়ে। ওবায়দুল কাদেরের প্রসঙ্গ যখন আসলেন, গণমাধ্যমে একটি রিপোর্ট আসছে, সত্য মিথ্যা দল খতিয়ে দেখবে, বা আপনারা খতিয়ে দেখেছেন কিনা, যে যুবদলের একজন নেতা
আশ্রয়ে তিনি পালিয়েছেন, এ ধরনের খবর এসেছে, আপনার কোনো খোঁজ আচ্ছা, নিয়েছেন? যুব দলের নেতার কি এত পাওয়ার যে সরকারের চোখ গলিয়ে তাকে পার করে দিতে পারে? পার করে দিতে পারে এইটুকু পাওয়ার কি যুব দলের একটা নেতা রাখে বললেন আর বিশ্বাস করলেন? আর যদি হয়েও না, থাকে, আমি বিশ্বাস আমি কথা ধরে বলিনি। নিলাম যদি হয়েও থাকে, সরকার কি কাজ করেছে? ওবায়দুল কাদের কিন্তু ছোট মোটো কিছু ছিল না। 2 নাম্বার 3 নাম্বার লোকই, মানে অন্যায়কারীদের মধ্যে 2-3 নাম্বারের মধ্যে পড়ে। তাহলে সেই মানুষটা আপনার এতগুলা চোখ গুলিয়ে 90 দিন 100 দিন আপনাদের এই যে কি বলে মৌজ করার জন্য যে হানিমুন পিরিয়ড আপনার ওবায়দুল কাদের আপনাদের সঙ্গে থেকে গেল, আপনারা কেউ টের পেলেন না। থেকে গেল তো গেল, আপনার ক্রস করে পার হয়ে গেল। এটা যদি পার হয়ে থাকে তাহলে আইনের অনুশাসনটা কোথায় আছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজটা কি ছিল? এই জিনিসগুলো কিন্তু অতি স্বাভাবিকভাবে পাওয়া যায়। আপনি আমার কাছেও যদি থেকে থাকে, ধরার ইটা কার? সরকারের। সরকার কি করেছে? আমি যদি পতিত সরকার, স্বৈরশাসন সরকারকে এত কথা বলতে পারি এটার জন্য, তাহলে একই দোষে তো তারাও দুষ্ট, একই রকম সমস্যা তো তারাও করছে। এই যে আপনি দেখেন যে এই যে প্রোক্লেমেশন নিয়ে যে ঘটনাগুলো ঘটলো, প্রথমে সরকার বলল যে তারা এটার সাথে কিছুই জানে না, জড়িত না। তারপরে ছেলেরা যখন আপনার বৈষম্য বিরোধী ঘোষণা দিবে, তখন বলল যে এটা 15 তারিখের মধ্যে তারাই ঘোষণা দিবে। এখন তারা বলছে আবার তারা এটার সাথে নাই, এখন বলছে যে এটা সব দল মিলে চিন্তা করবে। তা এই যে সব দল মিলেই যদি চিন্তা করে, তাহলে ওনারা এরকম সুড়সুড়ি কেন দেয়? যে যেটা কারণ ওনাদের, এই জন্য বলি সুড়সুড়ি দেওয়া, কারণ ওনাদের সেই বোল্ড নাই যে ওনারা রিস্ক নিতে পারে ওইভাবে। এই ছাত্রদের কথায় কি আসবে? সকালবেলা শিবিরের সম্মেলন, দুপুরবেলা আপনার সকালে দুপুরে খাওয়ার পরে আপনার টুপিটা খুলে খালি পকেটে রাখলেই ওটা বৈষম্য বিরোধী হয়ে গেল। এই যে বৈষম্য বিরোধী, সেই বৈষম্য বিরোধী এখন কিনা বসবে রাজনৈতিক নেতাদের সাথে। এতদিন কোথায় ছিলেন? যদি বনলতা সেনের মতো বলি যে এটা কি দেশ? এটা তো কোনো কবিতা না, এটা একটা দেশ যেখানে আগুন জ্বলেছে, যেখানে এতগুলো মানুষ মারা গেছে। সেই জায়গায় আপনি মনে করেন যে সেই জায়গায় এই ধরনের কথা বললে তো পার পাওয়া যাবে না। আপনি এখন আবার কি কমিটি বানাচ্ছেন? কি কমিটি? বিভিন্নভাবে ট্রান্সফার, বদলির এই কমিটিগুলো, যে কমিটির সাথে আপনারা প্রত্যেকটা কমিটি, 3টা কমিটি, প্রত্যেকটার সাথে আপনারাই জড়িত। এই বাচ্চাদেরকে জড়িত করছেন তো কিসের জন্য আমরা বুঝি না। কিংস পার্টি যাতে ভালোভাবে সুন্দরভাবে ফলন হয়, গঠন হয়, তাই তো? আপনার কাছে আবার আসবো। প্রিন্স ভাই, এই যে আমরা 90-এর পরে যদি গণতান্ত্রিক অভিযাত্রার কথা বলি, এরপরে কখনো কি বাংলাদেশের সুস্থ ধারা রাজনীতি হয়েছে বা রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা হয়েছে? কিন্তু হয়নি আমার জানা মতে। জুলাই আগস্টের পরে নতুন একটি রাজনৈতিক ধারা তৈরি হবে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে, আবারও সেই বিভাজনের সুরই কিন্তু আমরা শুনতে পাচ্ছি, যে সামাজিক রাজনৈতিক বিভাজন গণ অভ্যুত্থানের যে চেতনা, এর প্রতি হুমকি হয়ে দাঁড়াচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। এটা ঠিকই যে 90-এর পরে আমাদের তো একটা সুযোগ এসেছিল যে আমাদের কতকগুলো বিষয় আমরা লিখিত ঐক্যমত্যও করেছিলাম যে তার ভেতর দিয়ে একটা সুস্থ ধারার দিকে চলা। হয়তো শুরুতে ছিল, কিন্তু প্রকৃত অর্থে আজকে এই 24 পেরিয়ে গেছে, 25 বা এই গণঅভ্যুত্থানের আগেও যদি বলি, এটা তো ব্যাহত হয়েছে। এটাই এখন যদি আসি যে ঠিক আছে, একটা মুভমেন্টের পর এটা হয় নাই, কিন্তু এইবারের গণঅভ্যুত্থান তো আর একটা শুধুমাত্র রক্তক্ষয়ী না, একটা রক্তক্ষয়ী তো বটেই, সাথে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ, তারা যেটা গড়ে তুলেছিল, ভিত্তি রচনা করেছিল, তার উপরে দাঁড়িয়ে এই গণঅভ্যুত্থানের সেই দিকে এসে লক্ষ লক্ষ ছাত্র জনতা, একেবারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত অংশ নিয়েছিল। সুতরাং আমি যদি ওইটা বলি যে ওই অভিজ্ঞতাতে শিক্ষা নিয়ে এইবারই তো ছিল আরও বেশি হাই টাইম এই সুস্থ ধারাকে অগ্রসর করার। কিন্তু ইতিমধ্যে 5 মাস পেরিয়ে গেলেও আজকে আপনার শিরোনাম করতে হচ্ছে রাজনীতিতে অসুস্থ প্রতিযোগিতা। এবং আমি আপনার কথা শোনার সময় মনে হচ্ছিল যে এর সাথে যদি যুক্ত করেন এটা আরও ভালো হয়, যে রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করার অসুস্থ প্রতিযোগিতাও বটে। তার মানে যে কথাটা আপনি বলতে চাইছেন যে একটা সুস্থ ধারার কথা বলবো, কিন্তু আমরা দেখি এর মাঝে আবার একটা ওই যে 2007-এ অন-11 যেটা রাজনীতিকরণ এবং রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করে এটাকে একটা ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। আমি প্রসঙ্গক্রমে খালি এইটুক তুলে রাখি, কারণ ওই আলোচনা আবার বড় যাচ্ছি না। এটা হয় কি, শাসক গোষ্ঠী বলতে শুধু দেশ না, দেশের বাইরেও মনে রাখবেন আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি আছে,
ভূরাজনৈতিক কারণে আগের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশ কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং তারা বরাবর চাইবে একটা দুর্বল সরকার থাকুক এবং তাদের সপক্ষে সরকার, তাহলে তাদের সব কাজটা করতে সুবিধা হয় এবং প্রকৃতপক্ষে রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করার কাজটাও কিন্তু তারা করতে চায়। তা সুতরাং যে আকাঙ্ক্ষা নিয়ে এবার গণ অভ্যুত্থান হয়েছিল, আমাদের সামনে যে সুযোগটা সৃষ্টি হয়েছিল ইতিমধ্যে কিন্তু চির ধরতে শুরু হয়েছে। সুতরাং আমি বলবো আপনার এই আমি পজিশনটাকে যদি ধরে নেই যে আপনিও যে কথাটা তুললেন তো একটা পজিটিভ আকাঙ্ক্ষা থেকে, তাই তো? তো সেই পজিটিভ আকাঙ্ক্ষা থেকে আমরা যেন আর এক সেকেন্ড দেরি যদি করি তাহলে এই সংকট কিন্তু আরো গভীরতর হবে। খালি একটু বোঝার জন্য বলি যে আমরা এই 3 তারিখে এই মাসের একটা সমাবেশ করলাম ঢাকাতে। সেই সমাবেশ থেকে কিন্তু আমরা পরিষ্কার করে অনেকগুলো কথা বলেছি। তার মধ্যে আমরা আপনার শিরোনামে দেখলাম বা ফখরুল ভাইয়ের কথার উদ্ধৃতি দেখলাম বোধহয়, যে আমরা বলেছি যে এই মুহূর্তে জরুরি 2টা কাজ এই সরকারের। যে 15 তারিখ নিয়ে আমরা বললাম যে 15 তারিখে নাকি অনেক কিছু করার চিন্তা করছেন আপনারা, তা আমরা বলেছি দয়া করে 15 তারিখে 2টা কাজ করেন। একটা কাজ, তার আগে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেন নিয়ে 1 নম্বর হচ্ছে সংস্কার নামে কি কি করতে চান। 5 মাসে আপনি তো সুনির্দিষ্ট করে বলতে পারবেন না, কমিশন গঠন দিয়ে কিন্তু এটা বোঝা যায় না, কিন্তু 5 মাস যথেষ্ট সময় ছিল, সুনির্দিষ্ট করতে পারতেন। এবং কথার কথা বলি, সুনির্দিষ্ট করতে পারলে আজকেও কিন্তু একটা এজেন্ডা নিয়ে আলোচনা করলে আপনার টেলিভিশনে আমরা জনগণকে ইনভলভ করতে পারতাম, তা আমরা পারলাম না। তা আমরা বলছি 1 নম্বর কি কি সংস্কার করতে চান 1 2 3 4 5 করে আমাদেরকে জানান, মানে সুনির্দিষ্ট, খালি কমিটি করে না। 2 নম্বর বললাম 15 তারিখের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন, যেটা বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের দাবি। তাহলে দেখবেন সংকটটা অনেক দূর হয়ে যাচ্ছে। এই অর্থে আপনার যদি একটা টার্গেট থাকে, যেমন আপনার এটা শো শুরু হয় 10টায়, আমরা 5-7 মিনিট আগে এখানে ঢুকতে হয়, তা সুতরাং আমরা কিন্তু এই টার্গেট করে কোনো না কোনো ভাবে কিন্তু পৌঁছে যাই। কিন্তু আপনি তো জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার কথা বলছেন, এখন তো আবার নতুন করে আলোচনা যে স্থানীয় হ্যাঁ, নির্বাচন। এই তো একটা আরেকটু সে আলোচনা ভালোই আপনি তুলছেন। বলছি না, আমি বললাম যে তাহলে পয়েন্টটাকে দেখেন, রাজনৈতিক দলগুলোর সাথে সাধারণভাবে আমরা ঐক্যমত্য হয়ে, এমনকি ওই যে বললাম আপনার শিরোনামে দেখেন আসছে কিন্তু সংস্কার এবং নির্বাচনের কথা, আমরাও কিন্তু তাই বলেছি। তো এর বাইরে এই তো মানে যদি বলেন বিএনপিও তাই বললো, আমরাও তাই বললাম। আমি অন্য প্রশ্নের রাজনীতির ডিফারেন্স আছে, এই জায়গায় তো মেজর ডিফারেন্স নেই, বরঞ্চ ডিফারেন্স কাদের সাথে ঘটছে। ওই যে আবার এই জায়গায় চলে আসতে হয়, যারা রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করতে চায় বা অসুস্থ প্রতিযোগিতা করে আলটিমেটলি, আমি কিন্তু এই কথাটা আপনাদের এইখানে সব জায়গায় বলছি, আবারও বলি, এই কাজগুলো করার মধ্যে দিয়ে আপনি কার স্বার্থ উদ্ধার করছে জানেন? আমি হয়তো রাজনৈতিকভাবে একটু আগে যাদের কথা বললাম তার বাইরে বলতে হয় এই পতিত অপশক্তি, মনে রাখবেন। কারণ তাদেরকে আপনি সুযোগ করে দিচ্ছেন। গ্রামের মানুষকে কিন্তু গ্রামের মানুষ তো এত বুঝবে না, তারা অনেকেই বলা শুরু করছে যে কি চলতেছে, এর থেকে বোধহয় আগে ভালো ছিলাম। কারণ আপনি জিনিসপত্রের দাম, অন্যান্য বিষয়গুলো এগুলো চলে আসছে, সেই সংকটগুলো আছে। প্রসঙ্গক্রমে একটু বলি, এই যে আপনি যেহেতু তুললেন এই স্থানীয় সরকার নির্বাচন, আমরা এটা খুবই আকস্মিকভাবে গতকাল দেখলাম। এবং আকস্মিকই বলবো, কারণ আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে তো শুনতে চেয়েছিলাম সুনির্দিষ্ট তারিখ জাতীয় নির্বাচনের, উনি বললেন। আজকে দেখলাম একজন উপদেষ্টা সেটাকে আবার অঙ্ক তাদের হিসাবে বললেন। কিন্তু এইটাও আমি খালি দেখেন, মানে অনেক কিছু বলতেও ইচ্ছা করে না অনেক সময়, তবুও বলতে হয়। আমরা যখন জাতীয় সংসদ নির্বাচনের কথা তুলি, দেখবেন প্রথমে কি বলে, সংস্কার 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 না করে কি, এই কথা বলে না? কিন্তু আমি যদি আজকে আপনাকে না, আমি ওনাদেরকে আমি আর প্রশ্ন করতে চাই না, আমরা বলেছি দেশবাসীর উদ্দেশ্যে বলবো। তা দেশবাসীকে জিজ্ঞেস করতে চাই যে ভাই, সবচেয়ে বড় সংস্কার করা দরকার কোনটা? স্থানীয় সরকারের, কারণ এটা তো জাতীয় সরকার, এটাও আমরা সংস্কার করব যতটুকু প্রয়োজন। আর যদি আমি স্থানীয় সরকারের সংস্কার করে স্থানীয় নির্বাচন না করি, তাহলে এখন স্থানীয় সরকার কাগজে কলমে সবই আছে, কিন্তু বাস্তবে তো কোনো ভূমিকা নেই। আপনি যদি এমপি তন্ত্রের হাত থেকে তাদের মুক্ত না করতে পারেন, যদি স্থানীয় সরকারও পার্লামেন্ট টাইপ সিস্টেম, মানে এখন তো দেখেন আমাদের দেশ পার্লামেন্ট, কিন্তু ওইখানে সিস্টেমটা একটু ডিফারেন্ট। আপনি যদি ওইখানকার দক্ষ, দুর্নীতিমুক্ত এবং আর্থিকভাবে সক্ষম যদি না করেন, তাহলে তো স্থানীয় সরকার কার্যকরী ভূমিকা পালন করতে পারবে না। তো এই কাজগুলো আসবে কোত্থেকে? আপনি সংস্কার করার পরেই যদি আপনি ওই নির্বাচনে যান, ভালো হবে। যেটা করতে পারবেন কখন? সংস্কারের ঐক্যমত্য আর নির্বাচিত পার্লামেন্ট এই সংস্কারের জন্য যা যা সংশোধন করা দরকার সেটা যদি করে, তাহলে কেবলমাত্র ওইটা পারা যাবে। তাহলে যে কোনো একটা বোধগম্য মানুষের কাছে তো এটাই বিবেচনা হওয়া উচিত যে এই মুহূর্তে যদি আমি জাতীয় সংসদ নির্বাচনের বাইরে অন্য কোনো নির্বাচনের কথা বলি, এটা কালক্ষেপণ, উদ্দেশ্য অনেক। এখানে উনি আপাতত বললেন যে উনি একটা কিংস পার্টি শেষে এসে যে যুক্তি বললেন,
খুবই কারেক্টলি বলেছেন। কিন্তু সেইটা হচ্ছে কি, আমি কথাটা বলতে চাইনি, বললাম এই কারণে, ওইটা বলার মধ্যে বলছে আলটিমেটলি এইটা কিন্তু রাজনীতিতে অসুস্থ প্রতিযোগিতার একটা ধারাও যেমন আনতেছে, রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করার ধারা নিয়ে আসছে, জি, এবং এটা এই যে- প্রকারান্তরে এই গণ অভ্যুত্থানকেই কিন্তু প্রশ্নবিদ্ধ করার জায়গাটাই নিয়ে আসছে। এটা আমাদের মনে রাখতে এই যে হবে। রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করার অসুস্থ প্রতিযোগিতা, এটা নিয়ে আপনার কাছে একটু জানতে চাই, এবং আরেকটা বিষয় একটু জুড়ে দিতে চাই। আপনারা চাইলেন জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা, মাঝখানে হাজির হয়ে গেল স্থানীয় সরকার। দেখেন, এটা কিন্তু আমি দুই একটা টকশোতে বলেছি, মনে হয় আপনাদের ওইখানেও বলেছি কিনা, যে যখন একটা উপদেষ্টা, মানে কোটা বিরোধী উপদেষ্টা, এটা বললেই বোধহয় যুক্তিসঙ্গত হয়, কোটা বিরোধী উপদেষ্টা যখন তার সেক্টর বাদ রেখে কি বলে ক্রিয়া যুব ক্রিয়া উপদেষ্টা থেকে যখন স্থানীয় সরকারি নিয়ে গেল, তখনই আমরা বলেছিলাম যে এখানে টালমে কুচ কালা হয়। কারণ এখানে তাকে দিয়ে তারা একটা নতুন খেলা মঞ্চস্থ করার চেষ্টা করছে, যে খেলাটা সবার জন্য না, শুধুমাত্র তাদের জন্য। তাদের লোকবল নাই, তাদের অন্য যা রাজনীতি করার জন্য, ইলেকশন করার জন্য যে বলগুলো দরকার কোনোটাই নাই। শুধুমাত্র এই যে স্বল্পকালীন আপনার এই ইন্ট্রিম গভর্নমেন্ট, এই ইন্ট্রিম গভর্নমেন্টে আছে, সেইখানে এত চেঞ্জ হওয়ার কারণটা ওইখানে ঠিক করা যে তারা একটা দল গঠন করবে, তারা এই দল গঠন করে, দেখেন তারা কিন্তু সরকারের ছত্রছায়ায় দল গঠন করে টিকে আছে। তাদের একটা ছেলে, আমি তো সাবেক এমপিও ছিলাম, আমরা গেলে আমরা বলিও না, ডিসিএসপি কে বলি না, ওসিদেরকে বলি না, আমরা আমাদের প্রয়োজনেই আমরা এলাকার লোকেদের সঙ্গে কথা বলতে যাই, কাজ করতে যাই, দলের কাজ করতে যাই, চলে আসি। তারা যাওয়ার আগে বা পরে যে স্কট করে তাদেরকে নেওয়া হয়, যে রকম তাদেরকে প্রটোকল দেওয়া হয়, যে রকম তাদের, আপনি দেখেন একটা স্থানীয় সরকারে উঠে সে শুধুমাত্র 100 টাকার কম্বল বিলানোর জন্য, কথার কথা 100 টাকায় তো 100 থেকে 110-20 থেকে শুরু করে 400-500 পর্যন্ত আমরা দিই, এর চাই বেশি দেওয়ার সামর্থ্য আমাদের নাই, ওদের থাকতে পারে। সেই 100-150 টাকার কম্বল বিতরণের জন্য 28 বার যদি একজনের প্রোগ্রাম দেওয়া থাকে হেলিকপ্টারে উঠার নামার, একটা দিনের মধ্যে 28 বার উঠলে আর নামলে তো এমনি দিন শেষ। তো এটার অর্থ কি? এখানে কিন্তু একটা সুন্দর রকমের একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে এই বাংলাদেশের মধ্যে। তো এই যে ষড়যন্ত্রে এই যাদের, ষড়যন্ত্রটা কারা ঢোকালো? শুনেন, এখনো বয়স তো কম হলো না, অনেক কিছু বুঝি না, অনেক দিন যাবৎ বকবক করি এখানে, অনেক কিছু তারপরেও বুঝি না। তারা এমনি কিভাবে এত বুঝে? এটা কিন্তু শুধুমাত্র একটা অ্যাপ্রক্সিমেট বয়স হলেই বুঝে তা কিন্তু না, অভিজ্ঞতাই বুঝায়। তো অভিজ্ঞতায় গেল না, কিছু না, কিভাবে এত বুঝে? তার মানে নেপথ্যে যারা, ওই যে যাদেরকে বলা হয় মাস্টার মাইন্ড, তারা কিন্তু আসলে মাস্টার মাইন্ড তো দূরের কথা, মাস্টার পিসও না, একদম টুকরাও না। তো তারা মাস্টার মাইন্ড হয়, আসল মাস্টার মাইন্ড যারা, তারা কিন্তু পর্দার অন্তরালে খেলিছ এই বিশ্বলয়ে, এরকম এই খেলার মধ্যেই আছে। তো সেই তাদের যদি আমরা না টার্গেট করতে পারি, না ধরতে পারি, তাহলে আমরা এই ষড়যন্ত্রটা থেকে আমাদের মুক্ত হতে, বিএনপির মহাসচিব বলেছিলেন কয়েকদিন আগে যে ভোট এবং ভাতের জন্য হয়তো আমাদের আবারও রাজপথে নামতে হবে। এই ভোট এবং ভাতের জন্য, যেইখানে আপনার নির্বাচনে টাইম দেওয়া হলো, ফ্রেমে একটা অ্যাপ্রক্সিমেট টাইম, নট টাইম, যে এই 25-এর শেষে অথবা প্রথমে বললেন উপদেষ্টা, চিফ উপদেষ্টা, যে 26-এর শুরুতে, শুরু মানে প্রথম 3 মাস ধরলাম, শেষে আবার উনি ওনার প্রেস সচিব দ্বারা আলোকিত হয়ে আবার উনি বললেন যে 30শে জুনের মধ্যে। সেইখানে যেখানে বিএনপি বা আরও দল যারা আছেন, তারা কিন্তু তাদের স্পিচ এখনো দেন নাই এই ব্যাপার নিয়ে। এটা একটা চিন্তার ব্যাপার, 2-4-5টা দল একখানে বসবে, তারা না ডাকলেও দল যে বসবে না তা তো না, কারণ এটা তো রাজনীতিবিদদেরই জায়গা। এই জায়গাটা দখল হয়ে গেছে, দখল হয়ে যাচ্ছে, লম্বা ষড়যন্ত্রের একটা পায়তারা হচ্ছে, সেই জায়গায় তারা বসবে। সেখানে তারা বসার আগেই আবার স্থানীয় সরকার চলে আসলো। এটা কেমন ষড়যন্ত্র? প্রথমে একবার সুর তুলেছিল, এরকম সুর উঠেছিল, তারপরে আবার ওইটা চাপে ওটা বন্ধ হয়ে গেছে। আমি শুধু তাদেরকে এই কথাটা আপনার মাধ্যমে জানাতে চাই, তাদের ব্যর্থতার সংখ্যা কিন্তু দিনে দিনে বাড়ছে। তাদের প্রথম ব্যর্থতার সংখ্যাটা ছিল রাষ্ট্রপতি নিয়ে, তাদের দ্বিতীয় ব্যর্থতার সংখ্যাটা ছিল তারা কি উপদেষ্টা মানি না, মানবো না, এরকম বলছে। আমাদের কাছে সব উপদেষ্টার মানে একই রকম, ওই 19 আর 20।
ওরকম। তো কারণ অভিজ্ঞতা এখানে, শিক্ষা এখানে বড় কথা না, অভিজ্ঞতাটা বড় কথা। কারো কারো শিক্ষা কম, আমি ওটা নিয়ে বলছি না। তো এইখানে আমরা যে কথাটা বলতে চাই সেটা হলো যে এই যে অভিজ্ঞতা ছাড়া তারা আন্দোলন করলো যে এদের নিবে না, ওদের মানবে না, এই আন্দোলনের পরেও কিন্তু তারা ওইখানে ফেল করলো। তৃতীয় নাম্বার, তারা বলল মুজিববাদী সংবিধান বলে বিভিন্নভাবে চেষ্টা করলো করে, কিন্তু এটাও কিন্তু আপনার ব্যর্থতার চরমভাবে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এখন আপনার স্থানীয় সরকার নিয়ে আসছে, যে কথাটা প্রিন্স ভাই বললেন, অবশ্যই এইখানে আমি একজন সাবেক এমপি হিসেবে বলছি, আমি টিআরজি আর কাবিখা ভাগ করতে চাই না, আমার খুব ভালো লাগে না, আমার কাছে জর্জর মনে হয় যখন এগুলো আমার ঘাড়ের উপর আসে। কারণ যদি আপনি আইনটাকে প্রণয়ন করার জন্য যদি সংসদ সদস্যদের ব্যবহার করেন, তাহলে একটা রাষ্ট্র খুব ভালোভাবে রাষ্ট্রটা ভালোর দিকে পর্যবেসিত হতে পারে। আইদার নট, আপনার একজন চেয়ারম্যানের কাজ যদি এমপি করে, তাহলে এমপির কাজ তো চেয়ারম্যান করবে, এটাই স্বাভাবিক। এখন এমপি চেয়ারম্যান সব একাকার হয়ে গেছে, সেইখানে আপনার এই সংস্কারটা না করে আপনি সংস্কারের ধোঁয়া তুলছেন, তাহলে আপনি কেন এই স্থানীয় সরকার নির্বাচনের কথা আগে চিন্তা করেন? আপনি তো সংস্কারের কথা বলছেন, তাহলে আপনি সংস্কার বাদ দিয়ে আবার স্থানীয় সরকার নির্বাচনে গেলেন কেন? ও খুব মজা লাগবে না? নিজেদের প্রতিনিধি বানাবেন অন্য ঘর থেকে। নিজেরা তো অলরেডি আপনাদের শুরুটা কি দিয়ে হয়েছে? কুকিলের বাচ্চা কাক মানুষ করে দিয়েছে, যে কাক এখন বিতাড়িত, কুকিল এখন এখানে ওইখানে বসে আছে। আমাদের বুঝতে হবে কুকিলরা সারা জীবন কুকিলই হয়, কারণ বাচ্চা কুকিল যেদিন আবার ডিম দেওয়ার সময় হবে আরেকটা কাকের ঘরটাই খুঁজবে, তার কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নেই। প্রিন্স ভাই, এটি তো সত্য যে আমাদের রাষ্ট্রের আগাগোড়াই সংস্কার প্রয়োজন, কিন্তু সংস্কারের এই যে এখন পর্যন্ত যে অগ্রগতি, সেটা আমরা কেউ কিছুই জানি না কিন্তু এখন পর্যন্ত কি অগ্রগতি আছে, রিপোর্টগুলো এখনো কিন্তু হাতে আসে নাই। তবে এটিও কিন্তু বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে, যদি রাজনৈতিক দলগুলো চায় তাহলে সংস্কার বাদ রেখে নির্বাচন দিতে তারা প্রস্তুত। কিন্তু এই যে 5 মাস সময় হলো, এই 5 মাসের পরে বা এই 5 মাসের সময়ে সরকারকে তো অনেক বিষয়গুলো একটু হ্যান্ডেল করতে হচ্ছে। রাস্তায় প্রতিদিন নানারকমভাবে বিক্ষোভ হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, নানা দিক দিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তো সরকারকে আরেকটু সময় দেওয়া মানে যৌক্তিক কি না? না দেখুন, আমি যদি বলি সময় দেয়া নিয়ে তো কেউ আপত্তি করছে না, কিন্তু সময় কতটুকু? আমি এখান থেকে ধরেন একটা জায়গায় যাব, এটা যদি টার্গেট ঠিক থাকে, আপনি যতটুকু সময় দরকার আপনি ততটুকু নেবেন, তার মধ্যে আপনি যানজট হিসাবে রাখেন, কোনো অসুবিধে নেই। কিন্তু আপনি তো সেই টার্গেটটা ফিক্সড না করায় সময় নিয়ে অহেতুক আলোচনাটা হচ্ছে, এই আমার সুনির্দিষ্ট কথা। এবার আসি, এইটা অনেক সময় তাদের দিক থেকে একটা ভুল উপস্থাপনা করা হচ্ছে। সংস্কার এটা তো কে না জানে, আপনি ওনারা তো লেখাপড়া তো আমাদের থেকে বেশি জানেন। সংস্কার তো একটা নিরন্তর প্রক্রিয়া, আপনি সংস্কার তো সব শেষ কখনো করতে পারবেন না, প্রতি মুহূর্তে সংস্কার করে কিন্তু আগাতে হয়, এটাই। কিন্তু এইবারে সংস্কার আলোচনাটা একটু বেশি আসছে কি কারণে? আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, এবং সেই ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান যদি আমরা দু একটা আছে অনেক বেশি করতে হবে, আর দু একটা আছে আমরা ট্রেনটা সেট করতে হবে। ট্রেনটা সেট যদি করতে পারি এবং রাজনৈতিক দলের ঐক্যমত্য যদি থাকে, তাহলে এই যে শুরুতে যে কথা বললেন, অন্ততপক্ষে রাজনৈতিক দলগুলো বলতে যারা ক্ষমতায় যাবে বা বাইরে থাকবে, এর বিরোধিতা যদি না করে ওই ধারা আগাইতে পারে, তাহলে আমাদের এক ধাপ অগ্রগতি ঘটবে। এই কারণে কিন্তু এইটা নিয়ে কেউ আপত্তি করছে না। তাহলে করণীয় কী ছিল? আমরা কিন্তু প্রথম দিন থেকে যেটা বলেছি, ধরুন এই যে সময়টা কোনো সমস্যা ছিল না, যদি ওনারা আমার বিবেচনা, আমরা যেহেতু 3 বার ওনারা ডেকেছিলেন, গিয়েছিলাম, যে কথাগুলো বলেছিলাম যদি শুনতেন, অন্যরাও বলছেন, সেটা কি বলেছিলাম আমরা? ধরেন বোঝার জন্য বলি, যে কয়টা কমিটি করেছে সংস্কারের, ওনারা যদি এর মধ্যে পছন্দ অপছন্দ সেটা নিয়ে আমি আলোচনাই তুললাম না, ওনারা যদি বলতেন যে এই সংস্কারের কমিটি যে 3 মাস সময় দেওয়া হলো, যে এখনো যেটা বাড়িয়েছে, তারা রাজনৈতিক দল সহ অন্যান্য আরো শ্রেণী পেশার মানুষের সাথে সংলাপ করবে। সংলাপের তো বোঝেন, এই যে ধরেন কথা একটা পাল্টা কথা, যুক্তি পাল্টা যুক্তি হচ্ছে, তারপর একটা আমরা যদি গ্রহণ করব, তাদেরকে যদি বলতেন যে ঠিক আছে এই 3 মাসের মধ্যে তোমরা এটা করে উত্থাপন করো, তার মধ্যে কিন্তু আপনি দেখতে পারতেন, ধরে নেন উদাহরণ দিই, যে নির্বাচন ব্যবস্থার সংস্কার হয়তো তারা সুপারিশ করলো 1000টা, উদাহরণ দিলাম, তো 1000-এর মধ্যে তারা কিন্তু ওইখানে একটা নোট দিত যে 1000টার মধ্যে 220টায় সকল রাজনৈতিক দল ঐক্যমত্য হয়েছে, কথার কথা। তারপরে বলতো কথার কথা এই কয়টিকে এত % ঐক্যমত, এত % হয় নাই। তাহলে কিন্তু এই সরকারের জন্য, যেটা আবার আমি এটাও দায়িত্ব নিয়ে বলি, একাধিকবার আজকেও বলছি, প্রধান উপদেষ্টার সাথে যখন এইটা নিয়ে আমাদের কথা হলো, উনি কিন্তু পরিষ্কার বললেন, আমি আশা করবো ওই জায়গায় উনি থাকবেন, বললেন যে প্রস্তাব আসুক,
এই প্রস্তাবে আমরা দেখব রাজনৈতিক দলগুলো যতটুকু ঐক্যমত্য হয়েছে সেটা আমরা গ্রহণ করব এবং কাজ শুরু করার চেষ্টা করব। যদি দেখি দুই একটা ব্যাপারে সামান্য পার্থক্য আছে, আলোচনা করে আমি ঐক্যমত্য করার চেষ্টা করব, না হলে ওর মধ্যে আমি হাত দেবো না। উনি যদি ওই জায়গায় থাকেন তাহলে তো সমস্যা নেই। আপনি ধরেন এই যে বললাম যে 220টা একমত হয়েছে, ওইটাতে উনি কাজ শুরু করে দিতে পারতেন, সমস্যা ছিল না। আর আমরা বলেছি যে পূর্ণ সংস্কারের কাজটা করতে হবে নির্বাচন ব্যবস্থার, যাতে করে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয়। কিন্তু ওনারা তো সেই পথে হাঁটলেন না। না হেঁটে ওই যে বললাম, দেখেন যে সময়টা নিলেন, এইখানে রিপোর্ট দেবেন আজকে, ওকে ওনারা কি বললেন যে রিপোর্ট দেওয়ার পরে তারা আলোচনা করবেন। কোন ধরনের আলোচনা করবেন আমি জানি না। যদি প্রকৃতপক্ষে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ ধরনের আলোচনা করেন, ধরেন ওনাদের প্রস্তাব, যুক্তি, পাল্টা যুক্তি, ধরেন আমরা একটা চাই না মনে করলাম, কিন্তু যুক্তি শোনার পরে তো এটা মানতেও পারি। আমাদের একটা যুক্তি হয়তো ওনারা মানেন নাই, কিন্তু আমাদের যুক্তি শোনার পরে তো মানতেও পারেন। তাহলে এইটাও তো আমরা দেখতেছি সব কালক্ষেপণ। এটা এক। আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওই যে দেখেন এই নির্বাচনের কথা বলছে, আরেকটা নির্বাচনের নিয়ে আসছে। তা আপনি সংস্কার ওইখানে করছেন না কেন? বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনি কেন এখনো পর্যন্ত ওইখানকার পুরো পরিবেশ পরিস্থিতি নিয়ে তো আপনি হাত দিতে পারছেন না, করতে পারলেন না। তো আমি পারবে এটা আশাও করছি না, কথাটা আমি এই জায়গায় বলতে চাই। তাহলে ওনাদের আমরা তো সুনির্দিষ্ট কাজ দেখতে পাচ্ছি না যে ওনারা সুনির্দিষ্টভাবে এই কাজ করছেন। তার জন্য আমরা হয়তো ভেবেছিলাম 2 দিনের মধ্যে আমরা চাই, 3 দিন, 4 দিন, 5 দিন লাগবে। তাহলে আমার ধারণা কেউ আপত্তি করবে না। আরেকটা এবার আসে, এটা তো রাজনৈতিক দলগুলো বা যুক্তিবাদী মানুষের কথা। এইবার আপনি যদি বলেন আপনি শেষ বেলায় কার উপরে ভরসা করবেন? মানুষের উপরে। ধরুন আমরা একটা জিনিস চাইলাম, সংস্কার করব, দেরি করব, মানুষ যদি চায় সময় দেব না, তাহলে তো সবাইকে মানতে হবে, তাই না? কিন্তু এই যে আমি এতক্ষণ যে যুক্তি দিয়ে সংস্কার বা এর জন্য টাইম বললাম, আমি তো দেখছি মানুষ এইগুলো শুনতেই চায় না এখন আমাদের কথার কথা। আমি যদি এইখানে থেমে যেতাম, এই টকশোর পরে লোক দেখলে বলতো ভাই আপনারা তো আমাদের কথা বললেন না। মানুষ দেখতেছে যে এই 5 মাস হলে এখনো জিনিসপত্রের দাম নিয়ে ওনারা ঠিক মতো করতে পারলেন না। আগের হাসিনার আমলে যে সিন্ডিকেট ছিল, যে ধারা ছিল, সেটাই বহাল থাকলো। মানুষ দেখতেছে আমি একটা বিপদে পড়লে চুরি চামারি বেড়ে গেছে, আমি একটা ইসে যেতে পারছি না। আজকে তো বাণিজ্য উপদেষ্টা বললেন তার হাতে জাদুর কাঠি নাই। আচ্ছা, কথা তাহলে আমি মন্তব্য ওটা করতেই হবে, খুবই জরুরি মনে করেছেন। আপনি কোর্ট কাছারিতে আপনি দেখেন যেতে পারছে না, তাহলে মানুষ তো এমনি ক্ষুব্ধ হয়ে আছে। আপনি কি জানেন এবার সার নিয়ে যে ঘটনা ঘটেছে, এইবার কীটনাশক নিয়ে যেগুলো ঘটেছে, সুতরাং এইটা হবে। এবার আমি বিনয়ের সাথে বলি যে ভদ্রলোককে মন্ত্রী করেছে উনি কার লোক? আপনি আগে আওয়ামী লীগ আমরা বলতাম কি যে চাতাল ব্যবসায়ীরা আপনি খাদ্যমন্ত্রী করছেন, তার কাছ থেকে কি আশা করবেন? তো একই কথা বলতে হয়, ওনাকে যে মন্ত্রী করলো আপনি কি আশা করবেন? উনি যে কথা বলেছে, ওনাকে তো এই কারণে ওনাকে তো বিদায় নেওয়া উচিত। উনি তো দায়িত্ব, মানে যদি ধরে নিলাম আমরা কাউকে নিয়ে কোশ্চেন তুলতে চাইনি এবার, কিন্তু উনি তো এসে তো ওই পক্ষের লোক, মালিক পক্ষের লোক। এবং হ্যাঁ, জাদুর কাঠি নাই বুঝলাম, কিন্তু জাদুর কাঠি করার জন্য আপনার প্রক্রিয়াটাই তো দেখলাম না। আপনি প্রক্রিয়াই তো করলেন না। আপনি যদি একই ধারা রাখেন, ওই আগের আমলের ধারা, তাহলে তো আপনি জীবনেও পারবেন না। কারণ উনি ধরেন এই যে আকিস গ্রুপের যে পাটকল টটকল আছে, হ্যাঁ অনেকগুলো আধুনিকায়ন করেছে ওনারা। তো উনি কি এই সরকারিগুলোকে উনি এটা করবেন ওনার ব্যবসা বাদ দিয়ে? ওইখানে শ্রমিক শোষণটা খবর নেন, যত শ্রমিক শোষণ আছেন। আপনি কি শ্রমিক শোষণ মেনে নিয়ে আমি করবো না? বাংলাদেশ এই জন্য স্বাধীন করা হয় নাই। আপনি শ্রমিকের মর্যাদা রক্ষা করেই করতে হবে। তখন উনি যদি জাদুর কাঠি হাতে না থাকে, ওনাকে বিদায় নেওয়া উচিত। সুতরাং এই কথা মানুষ শুনতে চায় না। আমি কথাটা তুলেছি এই জন্যে যে জনগণ কিন্তু, আমরা যদি এই ধরনের যৌক্তিকরণের সময় চাই, জনগণ সময় দেবে না। আমরা এই যে কমিউনিস্ট পার্টি বা আমরা ধরেন যখন গ্রামে গঞ্জে যাই, আমি এই কথা আগেও বলেছি, মানুষ কিন্তু বলে যে আপনারা করতেছেন কি, ওনারা এগুলো পারেন না কই, আপনারা তো এখনো আগে কত বিক্ষোভ মিছিল দেখলাম, এখনো তো করছেন না। আমরা বললাম ভাই এটা তো সবাই মিলে একটা সরকার গঠন করেছি, গণঅভ্যুত্থানের উপর একটু সময় দেখি না, এটা তো পারছি না। এবং যার জন্য আমি এটা বলেই শেষ করি, আমরা পার্টির পক্ষ থেকে এবার যে সমাবেশ করলাম, আমরা 21 তারিখ থেকে শুরু করে 27 তারিখ পর্যন্ত সারা দেশে এই যে গণতন্ত্র অভিযাত্রার কর্মসূচি দিয়েছি, গ্রামে গঞ্জে আমরা যাব এবং জনগণের ইস্যু তুলে ধরে জনগণকে কাছে আমরা শুনতে চাইব, তারা এই সরকারকে সময় দেবে নাকি আর আন্দোলন করে আমাদের নির্বাচনের দাবি আদায় করতে হবে। আমরা এই পথে হাঁটা ছাড়া আমি দেখছি আর কোনো পথ তাদের নেই। কারণ একটা ইস্যু পাল্টা ইস্যু এনে কালক্ষেপণ, নতুন ধরনের কালক্ষেপণের কাজটাই তারা করছে, যেটা আলটিমেটলি ওই যে বললাম গণ অভ্যুত্থানের চেতনাকেই কিন্তু মানুষের সামনে প্রশ্নবিদ্ধ করবে এবং হিসাব করে দেখবে যে এর পেছনে আরো কারা আছেন, যে কথা উনি এখন তুলেছেন। মনিয়াপা, যেটি প্রিন্স ভাই বললেন যে আন্দোলন করে দাবি আদায় ছাড়া আর কোনো উপায় তিনি দেখছেন না। আপনারা তো এই সরকার, যেটি প্রিন্স ভাই বললেন যে সবাই মিলেই তো একটা সরকার হয়েছে এবং এই সরকারকে রাজনৈতিক দলগুলো সহযোগিতার আশ্বাসও দিয়েছে। এই সহযোগিতার আশ্বাস বা সহযোগিতার প্রতিশ্রুতি কতদিন পর্যন্ত থাকবে? সময়ে আপনার এখনো বিভিন্ন ডায়ালগ
স্পিচ 2 লাইন 4 লাইন নেতাদের বক্তৃতায় আপনি নিশ্চয়ই আপনারা বুঝেন যে কতদিন থাকবে। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছিলেন যে এই সরকার আমাদের সরকার, যেটা এখন উনি বললেন, এই সরকার আমাদের সরকার, আমরা এই সরকারে ব্যর্থ হওয়া মানে আমাদের ব্যর্থতা। তো আমরা সম্পূর্ণ সহযোগিতা করতে চাই, তারপরও যদি এই সরকার ব্যর্থ হয়, এখানে কিন্তু একটা লম্বা একটা মজা যাচ্ছে, তারপরেও যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে এই দায় তাদের। কারণ আপনি যদি সহযোগিতা না নিতে চান, এই পর্যন্ত 5 মাসে আপনাদের ডাকছে কয়বার? 2 বার থেকে 3 বার। কয় মিনিট? 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, ইস্যু ভিত্তিক, কোনো সংলাপ না। তাহলে আপনি ডাকলেন না। আমি উইলিংলি বলছি যে আমি আপনাকে সহযোগিতা করতে চাই। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নিজের মুখে একের অধিকবার বলছে সহযোগিতা করতে চাই। আপনার সহযোগিতা প্রয়োজন বোধ করেন না। আপনি আপনার নিজের নাই অভিজ্ঞতা, আপনি নিজের নাই ওরকম কোনো দল বা ওরকম লোকবল, আপনি আসছেন উড়ে এসে জুড়ে বসে, আপনি খামচি দিয়ে ঘাড়ে উঠে কান ধরে বসে আছেন। তো ঘাড়ে উঠে যত কান ধরে বসে থাকেন, যাদের অনেক লোক আস্তে করে তুলে আস্তে করে নামাই দিতে বেশিক্ষণ লাগবে না। তো আপনাকে এতবার বলার পরেও আপনি শুনলেন না, আপনি কাউকেই ডাকলেন না, তাহলে আপনার ব্যর্থতার দায় কেন নিবে অন্য অন্য রাজনৈতিক দলরা? প্রশ্নই আসে না অন্য অন্য রাজনৈতিক দলরা নিবে। আপনি একজন বাণিজ্য উপদেষ্টাকে আনলেন, বাণিজ্য নাকি উনি ভালো বুঝে, ব্যক্তি বাণিজ্য ভালো বোঝা মানে রাষ্ট্রের বাণিজ্য ভালো বোঝা না। এটা কিন্তু আওয়ামী লীগ তাদের সমস্ত 15.5 বছর দিয়ে প্রমাণ করে গেছে। এক একজনের ঘর মানে এক একটা ব্যাংক, একটা ব্যাংক না, একটা ব্যাংকেরও 2,000-3,000 কোটি টাকা নেয়। আমি একজন চ্যালেঞ্জ, এই মুহূর্তে নাই, টাকা ছেপে ব্যাংকে দিতে হয়। তো সেইখানে এক একটা ব্যাংকের চেয়ে তাদের ঘরের মধ্যে আপনি যান, আপনি তো এটাও পারেন নাই। আওয়ামী লীগের নেতাদের ধরে ধরে জেলা, থানা, বাড়ি, তাদের বাড়ি ঘরগুলো একটু সার্চ করলে তো হইতো। সার্চ করলে তো আপনি টাকা পাইতেন। যাও পাইছেন, আপনারা ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছেন। যাদের আপনারা শুনি মানুষ বলে যে আপনারা যাদেরকে এপার থেকে ওপার বাংলা অথবা ওপারে পার করে দিয়েছেন, তো তাদেরকে আপনি তাদের কাছ থেকে নিয়েছেন। তাতে কি হয়েছে? একখানের টাকাটা আরেকখানে গেছে। এগুলো সব বড় বড় লেনদেন, ছোটখাটো না, বড় বড় লেনদেন। আরো একটা দুইটা পার্টি করেছে, যত ঘুষ নন্দ ঘুষ। বিএনপি নিয়ে কথা বলেন, ওই বিএনপি রাস্তাঘাট এখানে ওইখানে তাদের ঋত সাম্রাজ্য পুনরুদ্ধার করার জন্য যে কারো একটা দোকানই ছিল, দোকানটা নিয়ে গেছে গা, নিয়ে 10 বছর যখন আপনার 10 বছর যখন সেই দোকানে আপনার দখল করছে, তখন দোকানটা তো তার মনে হয়েছে। অথবা একটা জায়গা নিয়ে গেছে একদম 100% জায়গার মালিক, সেখানে আপনার 10 তলা তুলে ফেলছে। আওয়ামী লীগের তো টাকার অভাব নাই, 10 টাকা তুলে ফেলছে। 10 তলা তোলা মানে কি? আপনার জায়গাটার মালিক আওয়ামী লীগ, জায়গাটার মালিক তো বিএনপি। তাহলে সেইখানে যদি সে চেষ্টা করে বা যায়, আপনি বলবেন, আপনি সাংবাদিক, আপনি বলবেন আরে 10 তলায় হাত দিছে। আসলে ওই জায়গাটাই তো আপনারা হাত দেন না, যে আসলে এটা কোথা থেকে আসছে। তো সেই জায়গায় আপনারা বলেন, আমরা চুপ করে থাকি, আমরা কিছু বলি না। তো এই যে যারা আছেন তাদের তো কেউই নাই, তাদের কোনো পিছনে সামনে মাঝে সাইডে কোনো কিছু ইন বিটুইন কিছুই নাই। তারপরেও তো তাদের নামেও তো বিভিন্নভাবে বিভিন্ন কথা শোনা যায়। তো বাংলাদেশে যাহা রটে তাহার কিছুটা হলেও বটে, যদি কিছুটাই বলি তাই বা কম কিসে। তো এই জন্যে ওই যে বাণিজ্য উপদেষ্টা, যেখানে বলছিলাম যে বাণিজ্য উপদেষ্টা আপনি বানালেন, উনি হয়ে কি করলো? পরের দিন থেকে তেল নাই, তেলের বোতল নাই, বাংলাদেশ থেকে উধাও সমস্ত তেলের বোতল। তারপরে কি হলো? 8 টাকা তেলের দাম বাড়ায় দিলেন, বোতল আবার ঠিক শস্য জায়গায় ফিরত আসলো। এই যে তেলের বোতল নাই এবং আসলো, আপনাকে 5টা দোকানে যা সার্চ করছিলেন যে এই দোকানে তেলের বোতল কালকে ছিল না, আজকে কোথা থেকে 100 বোতল আসলো? তুমি এটা, ও তো আরেকটা জায়গা বলবে যে আমি অমুক খান থেকে নিয়ে আসি, সেইখানে যান, মধ্যস্বত্বভোগী থেকে একদম রুট লেভেল পর্যন্ত যান, একদম যে ইম্পোর্ট করে ইম্পোর্টারের কাছে যান, যে তুমি এই বোতলগুলো, বোতল তো লুকায় রাখার জিনিস না ভাই, যে ট্যাঙ্কের মধ্যে রেখে দিলেন হয়ে গেল। বোতলগুলো হঠাৎ করে উধাও হয়ে গেল, আবার হঠাৎ করে আসলো কোথা থেকে? এই একটা মাত্র যদি বাণিজ্য উপদেষ্টাকে ধরা হতো, তাহলে কিন্তু বাণিজ্য উপদেষ্টাগিরি থাকার কথা না। বাণিজ্য উপদেষ্টা এমনিই অনেক 9-6 করে এই পর্যন্ত তাকে নিয়ে আসা হয়েছে, কেউ বা কারো স্বার্থকে কেন্দ্র করে। কারণ আমার ভাই, আমার ব্রাদার যদি আওয়ামী লীগের বড় বড় এমপি মন্ত্রী হয়, তারপর আবার আমারে দিল, আমি নিরপেক্ষ, এটা কেমন কথা? আমি সমস্ত সুবিধা ভোগ করলাম, ব্যবসা বাণিজ্যের সুবিধা তো যে কেউ ভোগ করতে পারবে না, নর্মাল আওয়ামী লীগ তো ভোগ করতে পারবে না। যার এই জগতে হয় সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি, অনেক টাকা দিয়ে টাকা বানায়। ওই উপদেশটা হঠাৎ করে আপনার রীতিমতো জিরো হয়ে গেল, সে নিরপেক্ষ হয়ে গেল। তাহলে কি নির্বাচনের আগে বহুমাত্রিক নাটকীয়তা অপেক্ষা করছে নাকি? তাই তো দেখতে পাচ্ছি এবং আমি কথা খুব সুস্পষ্টভাবে বলি
দেখুন, এটা মনে রাখা দরকার দেশবাসীকে, কারণ এর কথা না বললে ভুল হবে বলে খালি বলি যে বাংলাদেশটা অনেক দিন ধরে যে কোনো কারণেই হোক না কেন সব মিলে আমরা তো খুব ভালো পর্ব অতিক্রম করছি না। সুতরাং 2-4 দিনে অনেক বেশি ভালো করে ফেলবো তা না, আমাদের একটা দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের বিজয়ের পরই আমরা আমাদের প্রেস রিলিজে বলেছিলাম, নিশ্চয়ই সাংবাদিক হিসেবে দেখেছেন, যে পূর্ণ গণতান্ত্রিক অধিকার অর্জিত না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখতে হবে। সংগ্রামের নানা মাত্রা আছে, সুতরাং সেই সংগ্রামের একটা পার্ট হচ্ছে আশু সংকট সমাধানের দরকার নির্বাচিত সরকার। মনে রাখতে হবে, নির্বাচিত সরকার হয়ে গেলেই সব হবে তা না, কিন্তু আপনি একটা গণতান্ত্রিক পরিবেশ হলে কিন্তু আগানোর ধারায় পাবেন, জবাবদিহিতার জায়গায় থাকবে। এই জায়গাটুকু আপনি দেখেন, আমরা এত উদাহরণ দিতাম, শ্রীলঙ্কাকে ধরে দিতাম না? তো সেই শ্রীলঙ্কা এত সবের পরে তারা একটা ঘুরে দাঁড়িয়েছে না? তারা একেবারে এই যে মুদ্রাস্ফীতি আমাদের হাই, তারা জিরোতে চলে আসছে না? সেটা হচ্ছে কিন্তু নির্বাচন তারা করছে না। তার মানে তো কাজগুলোকে আপনি ডেমোক্রেটিক্যালি করতে হবে, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কিন্তু আপনি যদি নিজেদের ক্ষুদ্র স্বার্থ চিন্তা করেন, তাহলে কিন্তু বিদেশি, এই যে বললাম, দেশের অভ্যন্তরের ক্রীড়ানক, অতীত ক্রীড়ানক এবং বিদেশের ক্রীড়ানকরা ব্যবহার করবে, এবং যা আলটিমেটলি দেশ এবং দেশের মানুষ আরও একটা দীর্ঘমেয়াদী সংকটের দিকে পড়তে পারে, যেটা আমাদের মোটেই কাঙ্ক্ষিত না। আমার বিবেচনায় কথাটা আজকে পরিষ্কার করে বলি, ওনারা যদি এ ধরনের কালক্ষেপণ করেন তা করতে পারেন, কিন্তু দেখেন মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করলো, এইটা বাংলাদেশের মানুষ কেউ গ্রহণ করে নাই, সুতরাং এটা গ্রহণ কেউ করবে না। আমরা তো মনে করি, আমরা সুনির্দিষ্টভাবে দেখতে চাই ওনারা কি করছেন। না হলে যারা মুক্তিযুদ্ধকে অন্তত পক্ষে আমাদের নানা বিতর্ক সত্ত্বেও আমরা আফোল্ড করি, আমরা বলতে চাই আমাদেরকেই তো আলাদাভাবে বসতে হবে, বসেই আমাদের হয়তোবা যে আমাদের ঐক্যমত্যের ভিত্তিতে আমরা নতুন ধরনের কার্যক্রম শুরু করতে হবে, যেটা আমরা চাইছিলাম না। যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হয়েছে, তারা সবার সাথে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার যতটুক পারবে ট্রেনটা সেট করুক, যাতে করে ওই ধারা অব্যাহত থাকে। আর মূল কাজ হচ্ছে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে যাক। না হলে ওনারা বেশি সময় নিলে, কারণ এই সরকারের মধ্যে ধরেন এইখানে একজন উপদেষ্টার কথা হলো বলে বলি, কিন্তু আরও তো অনেক ভালো মানুষ আছে, অনেক সিনিয়র ভদ্রলোকরাও আছেন, তারা হয়তো রাজনীতি করেন না, এই জন্য তো বুঝবেন না। যেমন আমি নাম বলতে চাই না, কয়দিন একজন আমার থেকেও সিনিয়র দেখা হলো অন্য একটা অনুষ্ঠানে, তা অল্প একটু কথা বললো যে হ্যাঁ আমরা তো এত রাজনীতি বুঝি না, দেখেন আপনারা পরামর্শ দেন, দিয়ে কতটুক করতে পারেন। উনি এই রাজনীতির কোনোটার মধ্যে ঢোকেন না, তো ওনারা তো আমাদের স্যালুট পাওয়া মানুষ, তো এই ধরনের মানুষও আছে। সুতরাং ওনারা বিতর্কিত হোক আমরা চাই না, যাতে করে নামটা বলেন না, বললাম দু একজন, বললাম সিনিয়র আছেন এরকম, আপনারাও জানেন আমাদের টিচার শিক্ষকরা এরকম কয়েকজন আছে, সিনিয়র শিক্ষকদের কথা বলছি। কিন্তু আমি বলছি যে সেই জায়গাটিতে আমরা আশা করব ওনারা কালক্ষেপণ করবেন না, করলে দায় কিন্তু ওনাদের নিতে হবে। যে একটি বিষয় বলেই শেষ করি, একটি প্রশ্ন করে, যে গণঅভ্যুত্থানে যারা অংশীজন ছিলেন আপনারা, তাদের মধ্যে ঐক্যকে এখন আর একেবারেই অসম্ভব করা? দেখেন, এটা আমাদের থেকে কিন্তু কোনো সমস্যা নাই। আমরা বা যে কোনো রাজনৈতিক দল, আমরা কিন্তু স্বীকার করি আমাদের সন্তানরা, তারা আমাদের সন্তান, কিন্তু তারা হঠাৎ করে মই কি হনুরের জায়গায় পৌঁছে গেছে, তাদেরকে কে বা কারা, ওই যে বললাম পর্দার অন্তরাল থেকে মাস্টার মাইন্ডটা কে, তাদের যদি ধরা হয় এটা অটোমেটিক বের হয়ে যাবে। কারণ এই বাচ্চাদের, মানুষ কি বলে, সাইকোলজিতে বলে, মানুষ যখন জন্মগ্রহণ করে সাদা পাতার মতো হয়ে জন্মগ্রহণ করে। একটা ছেলে বা একটা মেয়ে যখন তারা এই যে প্রথম রাজনীতিতে নেমেছে, এত কিছু চিন্তা ভাবনা করে নামে নাই। এই চিন্তা ভাবনারা যারা ঢুকিয়ে দিচ্ছে তাদেরকে ধরলেই বোঝা যাবে, তাদেরকে ধরলে আসল জিনিসটা বের হবে, এবং তখন কোনো বাধা থাকবে না। আমাদের দিক থেকে কোনো বাধা নাই। তারা রাজনৈতিক দল বানাক, আমরা সহযোগিতা করব, আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো, এবং আমরা চাই যত গণতন্ত্র তখনই শানিত হবে যখন একের অধিক রাজনৈতিক দল খুব শক্ত সামর্থ্য অনুযায়ী থাকবে। একদম 0 to 300 এটা হয় না, কিংবা 10 to 300 এটা হয় না, বা 50 to 300 এটা হয় না, তখন সরকার স্বৈরাচার হয়। আমরা চাই 150 থেকে 160, আর 140 থেকে 130, বা আরও যারা আছে 10, 20, 50 এমন করে। যদি এরকম বিরোধী দল আসে, যেমন আপনার 96-এর বিএনপির বিরোধী দল যেটা হয়েছিল, সেটা কিন্তু 116 সিট পেয়েছিল। সেইখানে সেই বিরোধী দল আর আপনি এই যে 11, 10, 9, আপনার 12, এই সরকারের বিরোধী দলগুলোর কথা একবার দেখেন তো, সরকার স্বৈরাচার তো হয় এই কারণগুলোর জন্য। সো আমরা চাই ওদের রাজনৈতিক দল হোক, ওরা ভালো কিছু করুক, ওরা আমাদের পরে তো ওরাই আসবে, সে যেই হোক, সে উনি প্রিন্স ভাই হোক বা আমি হই, আমরা একদিন চলে যাব, কেউ এই চেয়ারটায় থাকে না, চেয়ার রিভলভিং, তারা আসবে। কিন্তু তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে আসুক, প্রকৃত জেনে তারপরে আসুক। তারা হঠাৎ করে 50, 25 বছর, 30 বছরের রাজনীতিবিদকে বলবে আপনার নামটা যেন কি, তারা কিছুই জানে না,
তারা কোনো সিএসআর এর জানে না, এইভাবে তারা রাজনীতিতে আসুক আমরা চাই না। দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।